আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি আলোচনা করব এসএসসি বায়োলজির একটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা অবশ্যই গেস করতে পারছো সেই চ্যাপ্টারটা সম্পর্কে। আজকে তোমাদের চতুর্দশ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 14 বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি নিয়ে যেখানে কথা বলা আছে। এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট যে এবছরও এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল কোশ্চিন আসছে। তাহলে তোমরা চিন্তা করো, এই চ্যাপ্টারটা করলে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া সম্ভব। প্রতি বছরই কোনো না কোনো টপিকস এই চ্যাপ্টার থেকে আসবেই। সুতরাং খুব আমরা মনোযোগ সহকারে ক্লাসটি করব। আমি খুব স্বল্প পরিসরে চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার করার জন্য। তোমাদের বরাবরের মতো বলে থাকি, একটা কাজ করতে হবে। আমি ক্লাসকে 3টি পর্যায়ে সাজাই। প্রথমে আমি বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝিয়ে দেই, তারপরে আমি কিছু কথা এক্সট্রা যোগ করে দেই, সবশেষে আমি বইয়ে চলে যাই, বইটা দাগিয়ে দেই, তারপরে আরও পরে কোনো ভিডিও বা ইম্পর্টেন্ট কিছু থাকলে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। যেহেতু আমি বই দেখাবো সেহেতু তোমরা তোমার সামনে বইটা নিয়ে বসো, একটা খাতা নিয়ে বসবা, আমি যে এক্সট্রা কথাগুলো বলবো সেগুলো তোমরা তুলে নিবা। পাশাপাশি তোমরা কালার পেন নিয়ে বসবা, কালো পেন, লাল পেন এগুলো নিয়ে বসবা, বইটা দাগিয়ে রাখবা। তো বেশি ভূমিকা না দিয়ে সরাসরি চলে যায় আজকের চ্যাপ্টারে। দেখো, আজকের চ্যাপ্টারে জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আমি টপিকসগুলো প্রথমে সিলেক্ট করে নিয়েছি। প্রথমে জীব প্রযুক্তি, তারপরে টিস্যু কালচার, টিস্যু কালচার পদ্ধতি, টিস্যু কালচারের ব্যবহার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিএমও, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বা জিএমওর ধাপ, সবশেষে ব্যবহার। এই কয়টা জিনিস নিয়ে তোমাদের এই অধ্যায়টা খুবই সংক্ষিপ্ত পরিসরে এসএসসি বায়োলজিতে আলোচনা করা হয়েছে। তো শুরু করা যাক। দেখো, এর মধ্যে তারপরে একটু বলে দেই যে তোমাদের কোন অধ্যায় বা অধ্যায়ের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট টপিকস। টিস্যু কালচার পদ্ধতি এবং ব্যবহার পরীক্ষাতে আসেই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং তার ব্যবহার ধাপ পরীক্ষাতে প্রচুর আসে, এবারও আসছে। প্রথমে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ধাপ নিয়ে আলোচনা করব। সব কিছুর শুরুতে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি সম্পর্কে একটু কথা বলতে হয়। বায়োটেকনোলজি, আমরা এখন টেকনোলজির বলা যায় অনেকটা উচ্চ পর্যায়ে পৌঁছায় গেছি। এই টেকনোলজি ব্যবহার করে তোমরা আমার ভিডিও ক্লাস দেখছো, তোমরা ফেসবুক ইউজ করছো, তোমরা লাইভ ক্লাস করছো। এই টেকনোলজি যখন জীববিজ্ঞানে চলে আসছে বা জীবন রিলেটেড চলে আসছে, সেটাই বা জীব রিলেটেড হয়ে গেছে প্রযুক্তিটা, তখনই তার নাম জীব প্রযুক্তি। এখানে দেখো দুইটা কথা আছে। প্রথমে বায়ো কথাটা এসেছে বায়োলজি থেকে, আরেকটা আছে টেকনোলজি। বায়োলজি আর টেকনোলজি, এই বায়োলজি কথাটা আমরা প্রথম অধ্যায়ে জেনেছিলাম, বায়ো অর্থ জীবন, আর লজি কথাটা আসছে লগোস থেকে, যেটা অর্থ নলেজ বা জ্ঞান। আর টেকনোলজি মানে আমরা তো জানি প্রযুক্তি। দুইটাকে এক করলে জীব প্রযুক্তি। তার মানে এখানে কিছু টেকনোলজি বা প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হবে যেটা জীবনের সাথে সম্পর্কিত, জীবন নিয়ে একটু কোনো কিছু মডিফিকেশন করে, কোনো একটু চেঞ্জ করে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে জীব প্রযুক্তি এই কথাটা সর্বপ্রথম তোমাদের কে আবিষ্কার করছে বা কে কথাটা উচ্চারণ করেছে সেটা তোমাদের দরকার, এবং সালটা দরকার। পরীক্ষায় প্রচুর আসে এমসিকিউতে। বিজ্ঞানী কার্ল এরিকি, বিজ্ঞানী কার্ল এরিকি প্রথমে বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেছে। আর উনি কোথাকার বিজ্ঞানী এটা তোমাদের একটু ধারণা রাখতে হবে। উনি হচ্ছে হাঙ্গেরির বিজ্ঞানী। এই হাঙ্গেরি সম্পর্কে একটা কথা আছে, হাঙ্গেরি সম্পর্কে একটা কথা আছে। প্রথম যখন বাংলাদেশে নোকিয়া ফোনটা অ্যাভেলেবল হলো, আমি দেখেছি আমার অনেকেই যখন নোকিয়া ফোনটা কিনলো তখন অনেকে বলতো যে না, তোর ফোনটা 2 নাম্বার, তুই কম দাম দিয়ে কিনছিস। তো পরে কি করা হতো, ফোনটা খুলে ব্যাটারিটা উঠায় ওখানে দেখা হতো যে মেড ইন হাঙ্গেরি লেখা আছে কিনা। কারণ নোকিয়া কোম্পানি তখন হাঙ্গেরির ফোনগুলোকে
বা বাংলাদেশের মানুষ বা হাঙ্গেরির ফোনগুলোকে নোকিয়ার 1 নম্বর মানে মনে করতো, আর বাদ বাকি যদি চায়না হয় তাহলে সেগুলো, এখন তো সব কিছু চায়না হয়ে গেছে। তা হোক, এটা দিয়ে একটু মনে রাখতে পারো যে হাঙ্গেরির বিজ্ঞানী 1919 সালে নাম কার্ল এরিকি প্রথম বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেন বা উচ্চারণ করেন বা আবিষ্কার করেন। এই বায়োটেকনোলজির মতো এর থেকে একটু নিচের দিকের কিছু প্রযুক্তি আগে থেকে, প্রায় 4000 বছর আগে থেকে প্রচলিত আছে। সেই প্রযুক্তিটা হচ্ছে তোমাদের চোলাইকরণ, গাঁজন, এগুলো। ঠিক আছে, গাঁজন, চোলাইকরণ, এই প্রযুক্তিগুলো আগে থেকেই কিন্তু আছে। তারপরে এটা আরও সুদূর প্রসারী হয়েছে, বা যে প্রযুক্তিটা কতটা সুদূর প্রসারী হয়েছে সেটা দুইটা বিজ্ঞানী বা তিনটা বিজ্ঞানীর উপরে বেশি নির্ভরশীল ছিল। যেমন প্রথমে জেনেটিক্স শব্দটির প্রবর্তন করেন বা জেনেটিক্স নিয়ে কথা বলেন 1863 সালে মেন্ডেল। উনি এই যাত্রাটুকু একটু সহজ করে দিয়েছে। পরবর্তীতে যখন ডিএনএর গঠন আবিষ্কার হলো, কত সালে তোমরা সবাই জানো যে ঠিক 90 বছর পরে, 1863, 90 বছর পরে 1953, এই 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএর ডাবল হেলিক্স গঠনটা প্রকাশ করলেন, যেটা আমি 12 অধ্যায়ে আলোচনা করেছি। এই ডাবল হেলিক্স গঠনের প্রচারের পরে তোমার এই বায়োটেকনোলজিটা অনেক সহজ হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। তাহলে খেয়াল করো, বায়োটেকনোলজিটা প্রথমে কার্ল এরিকি, পরবর্তীতে তার পরে 1863 সালে যখন প্রথমে জিন তত্ত্ব বা জেনেটিক্স নিয়ে আলোচনা করলো মেন্ডেল, তারপরে 1919, তারপর 1953 সালে ডিএনএ। তাহলে খেয়াল করো, এই যে একটা ধারা বজায় থাকছে, এর পরবর্তীতে জীব প্রযুক্তি আবিষ্কার হয়ে গেছে বা জীব প্রযুক্তি সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে। জীব প্রযুক্তি সাধারণত দুইটা তোমাদের নিয়ে আলোচনা করেছে, একটা হচ্ছে টিস্যু কালচার, আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিএমও, যাই বলি না কেন সবকিছু একই। তাহলে দেখো, আমরা প্রথমে একটু শুরু করতে চাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে, কারণ এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এটা তোমরা অনেকেই ভুল করো, এই জন্য আমি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, সহজভাবে একদম ইজি করে তোমাদের মনে রাখার টেকনিক সহ আমি এটা বোঝানোর চেষ্টা করব। দেখো, সবাই মনোযোগ দাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। কৌশল মানে কি? কৌশল মানে, দেখবা যে বাসে উঠেছো, বাসে খুব কৌশল করে বা খুব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউজ করে তোমার পকেট থেকে নিজের মানিব্যাগ মনে করে একজন নিয়ে নিয়েছে, সে একজন ইঞ্জিনিয়ার। কারণ কি? সে অনেকটা কৌশল অবলম্বন করছে। কৌশল মানে কি? তুমি বুঝতে পারোনি, তোমাকে বুঝতে দেয়নি, কিন্তু ওইদিকে সে তোমার মানিব্যাগটা ওর নিজের করে নিয়েছে। তাহলে তাকেও একটা আমরা ইঞ্জিনিয়ার বলতে পারি বা কৌশলী বলতে পারি। তো জিন প্রকৌশলটা হচ্ছে কি? জিন যেটা বহন করে, আমরা জানি জিন বহন করে ডিএনএ। ডিএনএ এক বংশধারা থেকে বা বাবার কাছ থেকে সন্তানের কাছে জিন বহন করে। এই জিন বহন করার সময় বা এই জিন বহন করে যে ডিএনএ, তাকে একটু চেঞ্জ করে বা তাকে অন্য একটা জীবে স্থানান্তর করে একটা কৌশলের মাধ্যমে খুবই নিরূপণভাবে, খুবই কেয়ারফুলি এবং অনেক মাইক্রোস্কোপিক্যালি যদি একটু কৌশল করে চেঞ্জ করা হয়, সেটাই হচ্ছে জিন প্রকৌশল। আর এই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাহলে খেয়াল করো যে ক্ষেত্রে ডিএনএটাকে ব্যবহার করা হয়, জিন বহনকারী ডিএনএকে এক জায়গা থেকে কেটে নিল, কেটে নিয়ে আরেক জায়গায় যে লাগিয়ে দিল। অনেকটা কার মতো বলো তো? অনেকটা হচ্ছে যে কাপড় কাটে কাপড় বানায় তার মতো, তাই না? অনেক সহজ। আসলে এতটা সহজ না, কারণ এই আমরা যেই কোষকে দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে, সেই কোষের মধ্যে আবার নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে আবার ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের আছে ডিএনএ। তাহলে তুমি চিন্তা করো, এই ডিএনএটাকে
কাটা তো একটা কাঁচি কিংবা একটা রামদা কিংবা এগুলো দিয়ে তো কাটা যাবে না। তো অনেকটা কঠিন, অনেকটা অনুবীক্ষণীয় বা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই টেকনিকটা ইউজ করা হয়, এই টেকনিকটা করা হয়। এখন আমি বলি যে তোমার একটা খারাপ বৈশিষ্ট্য সম্পন্ন জীব, তাকে ভালো বানাতে হলে অনেক সময় আরেকটা ভালো জীবের সংস্পর্শে নিয়ে আসা হয়। ধরো একটা ছাত্র পড়ালেখায় অত ভালো না, কিন্তু সে যখন একটা ভালো ছাত্রের সংস্পর্শে আসবে, ধীরে ধীরে ওর সাথে এক রুমে থাকবে, তখন দেখবা যে ও যখন দেখছে যে পড়ছে তখন ও একটু পড়ার চেষ্টা করবে, এরকম ভাবে একটু চেঞ্জ হয়ে যাবে। তো এই চেঞ্জ হওয়াটাকে বলা হয় অনেক সময় মডিফাই হয়ে যাওয়া। এখন খেয়াল করো যে এটা কিভাবে করছে, এই জিন মডিফিকেশন বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কিভাবে হচ্ছে। জিন প্রকৌশলের মাধ্যমে এই যে নতুন জিনটা তৈরি হচ্ছে ডিএনএর মাধ্যমে, নতুন জিনটা তৈরি হচ্ছে, তাকে অনেক সময় জিএমও বলা হয়, আবার অনেক সময় তোমার ট্রান্সজেনিক জীব বলা হয়, ট্রান্সজেনিক জীব। জিএমও সম্পর্কে একটু কথা বলতে হয়। দেখো, জিএমও এর পূর্ণরূপ পরীক্ষায় প্রচুর আসছে, বা জ্ঞানমূলক প্রশ্নের প্রথমে আসছে যে জিএমও এর পূর্ণরূপ কি। দেখো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মানে জিনগত, মডিফাই মানে আমি কি বললাম যে পরিবর্তন করা, একটু চেঞ্জ করে নেওয়া। অর্গানিজম কথাটা আসছে অর্গান থেকে, অর্গান মানে অঙ্গ, আর অর্গানিজম মানে বোঝায় ক্ষুদ্র অঙ্গ। ক্ষুদ্র অঙ্গ মানে কি, খুবই ছোট অঙ্গ। তো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এই পদ্ধতিটা বোঝাতে হলে একটু গল্প করি তোমাদের। দেখো যে তোমরা অনেকেই বিয়ের দাওয়াত খেতে গেছো বা বিয়ে দেখেছো, বিয়েতে দেখবা যে বিয়ের আগের দিন একটা কোণে যেরকম থাকে, বিয়ের দিন কিন্তু সেরকম থাকে না। একটা অতটা সুন্দর না একটা মেয়েকে একটা বিউটি পার্লারে ঢুকায় দেওয়া হয় বিয়ের দিন। ঢুকানোর পরে তার উপরে অনেক কসমেটিক্স ইউজ করে, অনেক অলংকরণ করে, অনেক তোমার শাড়ি কালারফুল এগুলো ইউজ করে তাকে যখন বের করা হয়, তখন সেই ব্রাইডটাকে দেখতে একদম রাজকন্যার মতো লাগে, রাজকুমারী হয়ে যায়, এত সুন্দর হয়ে যায় দেখতে। তাহলে তুমি চিন্তা করো, যেই ব্রাইডটা অত সুন্দর ছিল না, তাকে একটা বিউটি পার্লারে নিয়ে যে কসমেটিক্স দিয়ে একটু চেঞ্জ করে, একটু মডিফাই করে সুন্দর একটা জিনিস দেখাচ্ছে বা সুন্দর একটা কোণে বানাচ্ছে, সেই পদ্ধতিটা বা সেই কোণেটাকে আমরা কি বলতে পারি বলো তো? আমি একটু মজার ছলে পড়াতে পছন্দ করি। দেখো, সেই কোণেটাকে আমরা বলতে পারি কসমেটিক্যালি মডিফাইড, কসমেটিক্যালি মডিফাইড ব্রাইড বলতে পারি। যে কোণেটাকে কসমেটিক্স দিয়ে একটু মডিফাই করা হয়েছে তাকে বলা হচ্ছে কসমেটিক্যালি মডিফাইড ব্রাইড। তাহলে যেই তোমার জীবকে বা যেই অঙ্গাণুকে জেনেটিক্যালি মানে জেনেটিকের মাধ্যমে মডিফাই করা হয়েছে তার নামই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তার সাথে আরেকটা আছে ট্রান্সজেনিক জীব, দুইটা কিন্তু এক না, পরবর্তীতে আমি আলোচনা করছি। দেখো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা প্রযুক্তি, এটা একটু তোমাদের বুঝতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা প্রযুক্তি সম্পর্কে আসলে কি বোঝানো হয় খেয়াল করো। আমি বারবারই বলি, বায়োলজি বুঝতে হলে একটু ইংরেজি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। দেখো, রিকম্বিন্যান্ট, রিকম্বিন্যান্ট কথাটার মানে কি বলতো? প্রথমে আসো কম্বিনেন্ট। কম্বিনেন্ট কথাটা আসছে নাউন কম্বিনেশন থেকে। কম্বিনেশন, কম্বিনেশন মানে কি? যুক্ত, মানে একটার সাথে আরেকটা লেগে আছে বা যুক্ত হয়ে আছে এরকম। আর তার আগে যদি রি যোগ করো, রি মানে আমরা জানি রিঅ্যারেঞ্জ, সবাই জানো, রি মানে পুনরায়। তার মানে পুনরায়
যুক্ত করা বা রিকম্বিনেশন মানে পুনরায় যোগ করা। প্রথমে একটা কম্বিনেশন ছিল, তাকে আলাদা করে হটিয়ে আবার নিয়ে এসে যুক্ত করা। একদম সিম্পল, দেখো কতটা সহজ। এই ডিএনএ এর ক্ষেত্রে খেয়াল করো, এরকম একটা ডিএনএ এর আমি এইটুকু অংশ কেটে নিলাম। আচ্ছা, তুমি আগে না কেটেই বোঝাই, এটা একটা ডিএনএ। এই ডিএনএ দুইটা হেলিক্স বা দুইটা সূত্রক কম্বিনেশনে আছে কিনা? অবশ্যই কম্বিনেশনে আছে। তাহলে কম্বিনেশনে ছিল, এরপরে আমি এখান থেকে ডিএনএ এর একটা অংশ কেটে নিলাম। কেটে নিলে এটা কেটে আলাদা করলাম। পরবর্তীতে আরেকটা জীবের ডিএনএ নিয়ে এসে, দেখো আরেকটা জীবের ডিএনএ নিয়ে এসে ঠিক এই জায়গাতে যুক্ত করে দিলাম। তাহলে প্রথমে কম্বিনেশনে ছিল, আলাদা করার পরে আবার কম্বিনেশন তৈরি হয়েছে, পুনরায় কম্বিনেশন তৈরি হয়েছে। যে প্রযুক্তিতে এই ডিএনএটাকে কেটে হটিয়ে দিয়ে আবার আরেকটা ডিএনএ পুনরায় আরেকটা ডিএনএ এসে যুক্ত করানো হয়েছে, সেটাই কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সবাই বুঝতে পারছো আমি আশা করি। তাহলে এবার খেয়াল করো যে তোমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আর সমস্যা থাকলো না। এখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটু বর্ণনা তোমাদের পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর। এই ছবিটা আঁকাতে হয় এবং এটা আঁকালে 3 এ 3, যদি 4 মার্কসে থাকে 4 এ 4 পাওয়া যায়। সুতরাং তোমরা একদম ক্লিয়ার করে বুঝে নাও, আমি অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো যে তার আগে একটু কথা বলে নিই, একটু কথা বলতে হয়। দেখো যে আমি একটু আগে বললাম জিএমও, ট্রান্সজেনিক জীব, এগুলো সম্পর্কে। এখন ট্রান্সজেনিক জীবটা আসলে কি এটা একটু বলে নিই, তারপরে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে চলে যাব। ট্রান্সজেনিক জীব আসলে কাকে বলে? ট্রান্সজেনিক এটা একটা শব্দ, এটা জীব একটা শব্দ। তাহলে দেখো ট্রান্সজেনিক জীবটা কি? যে যে জীবে, যে জীবের জিনোমে এক বা একাধিক জিন নিয়ে এসে ঢুকায় দেওয়া হয়েছে। তার মানে বাহির থেকে বা অন্য প্রকারের কোনো জীব থেকে এক বা একাধিক জিন নিয়ে এসে যে জিনোমে, যে জীবের জিনোমে ঢুকানো হয়েছে, সেই জীবটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। তাহলে খেয়াল করো, ট্রান্সজেনিক জীব, এখান থেকে এইটুকু জানলেই হবে। ট্রান্সজেনিক জীব সাধারণত অনুধাবনমূলকে আসে যে ট্রান্সজেনিক জীব বলতে কি বোঝায়। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জিএমও বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বর্ণনা। এগুলো অনেক তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু অনেক সহজ। দেখো আমি এত সহজ করে বুঝাই দেব, আশা করি তোমরা ভুলবা না। এটা একটা, প্রথমে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ সাধারণত 5টি ধাপে বর্ণনা করব আমি। এই 5টি ধাপ খুবই সংক্ষিপ্তভাবে লিখেও এবং ছবিটা আঁকিয়েও তোমরা ফুল মার্কস পাবা। খেয়াল করো, প্রথম ধাপে আমি একটু বর্ণনা করব যে আমাদের অন্ত্রে বসবাস করে একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ইকোলাই। ইকোলাই ব্যাকটেরিয়া সম্পর্কে বলতে হয়, বইয়ে পূর্ণরূপ আছে, তোমরা দেখে নিবা। বানানটা একটু খেয়াল করবা, পরীক্ষার এমসিকিউতে বানান আসে। এর পুরো নাম হচ্ছে ইশচেরিশিয়া কোলাই, ইশচেরিশিয়া কোলাই বা ইশকেরিশিয়া কোলাই, যেটাই বলো না কেন। এই ইশচেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াটা সাধারণত মানুষের অন্ত্রে বসবাস করে এবং এটা পরজীবী বা হেটারোট্রফিক হিসেবে বসবাস করে, হেটারোট্রফ হিসেবে। এই বসবাস করার সাথে সাথে এ আমাদের কিছু উপকারও করে। দেখো সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়া যখন বৃহৎ অন্ত্রে থাকবে, তখন কি করবে, অন্য কোনো ব্যাকটেরিয়া যেগুলো আমার হজমে ব্যাঘাত ঘটায়, সেই ব্যাকটেরিয়াটাকে আর বৃহদন্ত্রে জায়গা দিবে না। এই জায়গা না দিলে সে আর অন্ত্রের হজমে ব্যাঘাত ঘটাতে পারবে না। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের একদিক থেকে একটু উপকারী ভূমিকা পালন করলো। এই ইকোলাই ব্যাকটেরিয়ার, দেখো এটা হচ্ছে তার ক্রোমোজোম। বইয়ে খুবই সুন্দর একটা ছবি দেওয়া আছে, আমি একটা এখানে প্রতীকী ছবি আঁকাইছি, তোমরা বইয়ের ছবিটা একদম ফলো করবা, ওইটাতেই খুবই সহজ করে আঁকিয়ে ফেলবা। দেখো আমি আঁকানোর টেকনিকও শিখাই দেবো। ইকোলাই ব্যাকটেরিয়া, দেখো এটা ক্রোমোজোম, ক্রোমোজোমের বাহিরে একটা গোল একটা জিনিস আছে, সেই গোল জিনিসটাকে বলা হয় প্লাজমিড। তোমরা ছবিটা আঁকানোর সময় কালার পেন ইউজ করার কোনো দরকার নাই বা কালার পেন্সিল ইউজ করার দরকার নাই। তোমরা
শুধুমাত্র কালো পেন্সিল ইউজ করবা, কম্পাস ইউজ করবা, স্কেল ইউজ করবা, ছবিটা সুন্দর হবে। দেখো প্রথমে একটা ইকোলাই ব্যাকটেরিয়া তোমরা আঁকিয়ে নিবা। ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে তার বাহিরের দিকে যে একটু প্যাঁচালো সেটা হচ্ছে ক্রোমোজোম, আর ভেতরের দিকে একটু গোল আকার সেটা হচ্ছে প্লাজমিড। পরীক্ষায় ক নম্বরে আসে প্লাজমিড কাকে বলে, প্লাজমিডের সংজ্ঞা কি? প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাহিরে, ক্রোমোজোমের বাহিরে, ভেতরে না, ক্রোমোজোমের বাহিরে একটা স্বতন্ত্র ডিএনএ, যেই ডিএনএটা বিভাজনে সক্ষম, বিভাজনে মানে কোষ বিভাজনে সক্ষম। তাহলে এই প্লাজমিড একটা ডিএনএ ক্রোমোজোমের বাহিরে, এই ডিএনএটাকে বা এই প্লাজমিডটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করি। এখন এদিকে দেখো একটা প্রাণী কোষের ছবি আছে, প্রাণী কোষের ছবি বা জীব কোষের ছবি, যেই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম, ডিএনএ এগুলো তো আছে, তোমরা জানো। তো সাধারণত আমি চাচ্ছি কি যে এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা যেন এর মতো হয়। এই জন্য আমি কি করব, এখান থেকে কিছু একটা অংশ কেটে নিয়ে এসে প্লাজমিডে যদি যুক্ত করতে পারি তাহলে বৈশিষ্ট্যটা একটু চেঞ্জ হয়ে গেল। এই কেটে নিয়ে আসা, কেটে নিয়ে যে জিনটা পাবো সেটার নাম কি হবে? কাঙ্ক্ষিত জিন। দেখো আমরা কোনো কিছু যখন চাই তখন সেটাকে কি বলে? আকাঙ্ক্ষা। আমি কোনো কিছু চাচ্ছি সেটাকে বলে আকাঙ্ক্ষা। তাহলে যেটা চাচ্ছি সেটা আমার কাঙ্ক্ষিত বস্তু। তার মানে আমি ডিএনএটাকে এর মতো করতে চাচ্ছি যে জিনের মাধ্যমে, সে জিনটার নাম কাঙ্ক্ষিত জিন। এই কাঙ্ক্ষিত জিনকে এখান থেকে কাটা হলো কিভাবে এবং এই প্লাজমিডকে এখান থেকে কেটে হটানো হলো কিভাবে, এইখানে একটু খেয়াল করতে হবে। দেখো আমি বললাম যে একজন টেইলরের মতো কিন্তু কেচি দিয়ে কাটার মতো জিনিস এটা না, মাইক্রোস্কোপিক্যালি মানে খালি চোখে দেখা যায় না, তাহলে আমি ওখানে কাঁচি ভেরাবো কিভাবে? এই জন্য এক্ষেত্রে কিছু এনজাইমের দরকার হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এনজাইম মনে রাখার একটা ট্রিক্স আমি আবিষ্কার করেছি। দেখো এই ট্রিক্সটা তোমরা ফলো করবা, গল্পটা মনে রাখবা, তাহলে তোমরা জীবনে ভুলবা না, তোমাকে জোর করেও কেউ ভুলাতে পারবে না। তাহলে এনজাইম দেখো আমাদের এখানে দুইটা এনজাইম সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আরেকটা হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে প্রথমে আমরা জানি রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এক কথা আমি বলি যে কাটার এনজাইম, ঠিক আছে? রেস্ট্রিকশন মানে কাটার এনজাইম, আর লাইগেজ হচ্ছে জোড়া লাগানোর এনজাইম। তোমাদের পরীক্ষাতে আমি দেখেছি তোমরা সবাই অনেকেই জানো, কিন্তু পরীক্ষা এমন একটা জিনিস যে 3 ঘন্টার মধ্যে খুব চাপের মধ্যে থাকতে হয়। এই জন্য তোমরা কি করো যে খুব নিখুঁত ব্রেন না হলে এটা তোমরা উল্টাপাল্টা করে দাও। দেখো আমি একটা গল্প বলি, সেটার মাধ্যমে তুমি মাথায় রাখবা যে এটা ধরো তুমি আমার ডক্টর চঞ্চল বায়োলজি কেয়ারে পড়ো, ডক্টর চঞ্চল বায়োলজি কেয়ার। এই বায়োলজি কেয়ার পার হয়ে এটা হচ্ছে পদ্মা নদীর ধার, পদ্মা নদীর ধার মানে পদ্মা বা পদ্মা নদী। তুমি বাসা থেকে বের হয়েছে যে আমি ডক্টর চঞ্চল বায়োলজি কেয়ারে যাচ্ছি বায়োলজি পড়তে। সুন্দরভাবে আমার বায়োলজি কেয়ার পর্যন্ত আসার পরে তুমি আবার এইটা পার হয়ে পদ্মা নদীর ধারে পড়তে চলে গেছো, গ্রুপ স্টাডি করতে গেছো। এখন এরকম কোনো একদিন প্রাইভেট আমি ছুটি দিয়েছিলাম, তুমি জানো না, তুমি সেদিনও চলে গেছো, বাসা থেকে বলে বের হয়েছো যে আমি প্রাইভেট পড়তে গেলাম, বায়োলজি প্রাইভেট। তুমি আবার পদ্মা নদীর ধারে চলে গেছো। আমিও ঘুরতে ঘুরতে পদ্মা নদীর ধারে গিয়ে দেখি তুমি তোমার বিপরীত লিঙ্গের এক জনের সাথে বসে থেকে পড়ালেখা করছো। তাহলে তখন আমি তোমার ধরো বাসাতে জানিয়ে দিলাম বিষয়টা যে আমার নাম করে তো আসছে না কয়েকদিন ধরে, তাহলে কোথায় যাচ্ছে একটু খোঁজ করেন, বা খোঁজটা আমি ধরো দিয়েই দিলাম। এখন কি করলো, তুমি এখান থেকে এই পর্যন্ত যেতা, তাই কিনা, পদ্মা নদীর ধার পর্যন্ত।
যখন তুমি তোমার ফ্যামিলি জানতে পারলো, তখন এইটুকু জায়গা তোমার কাছ থেকে কেটে দিল। তার মানে তুমি এইটুকু জায়গা আর যেতে পারলা না, তুমি বায়োলজি কেয়ার পর্যন্ত আসতে পারছো। এরপরে তোমার রাস্তাটা কাটা হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। যখন তোমার বিপরীত লিঙ্গের লোকটি জানতে চাইলো যে আসলে তুমি আসছো না কেন, আমি আজকে যে ঘুরে আসলাম পদ্মা নদীর ধারে বসে বসে একা একা, তখন তুমি বললা কি যে বাসা থেকে রেস্ট্রিকশন আছে। ঠিক এই জায়গাটা মনে রাখবা যে বাসা থেকে রেস্ট্রিকশন আছে। তাহলে যে রেস্ট্রিকশনের জন্য তোমার এই জায়গা থেকে পদ্মা নদীর ধার পর্যন্ত কেটে গেল, সেটাকে তুমি বলছো রেস্ট্রিকশন। তাহলে ডিএনএর একটা অংশকে যখন কাটা হবে, এই প্লাজমিডের একটা অংশকে যখন কেটে নেওয়া হবে, সেটাও হবে কি এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। ঠিক আছে, এইভাবে মনে রাখো। আরেকটা হচ্ছে লাইগেজ এনজাইম, যেটা জোড়া লাগানো হয়, এনজাইমের মাধ্যমে জোড়া লাগানো। দেখো আমরা যখন অপারেশন করি, অপারেশন করার আগে ধরো পেটের কোনো ফুটা ছিল, ব্যথা ছিল, অ্যাপেন্ডিসাইটিস ছিল, বা দেখা যাচ্ছে যে পেটে কোনো ইনফেকশন এগুলো হয়েছে, তখন আমরা সাধারণত কেটে নেই। এখানে মাঝখান দিয়ে কাটার পরে অনেক সময় সব শেষে দেখা যাচ্ছে যে স্যাররা বলে যে, আমাদের বড় স্যাররা বলে যে তোমরা একটু লাইগেট করে দাও। তো সাধারণত লাইগেট মানে হচ্ছে জোড়া লাগানো, তার মানে এই জায়গাটা আবার সেলাই করে দিতে হবে। ঠিক আছে, তাহলে যে এনজাইম দ্বারা জোড়া লাগানো হয় সেই এনজাইমটার মনে রাখবার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। ঠিক আছে, দুইটা এনজাইম সম্পর্কে ক্লিয়ার? তাহলে তোমরা বইয়ের এক কোণাতে লিখে রাখবা রেস্ট্রিকশন এনজাইম জোড়া লাগায়, আর লাইগেজ এনজাইম রেস্ট্রিকশন এনজাইম কাটে, আর লাইগেজ এনজাইম জোড়া লাগায়। ঠিক আছে, এবার খেয়াল করো। এক নম্বর ধাপ, এক নম্বর ধাপ হচ্ছে কি যে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডকে আলাদা করা, আর কাঙ্ক্ষিত যেই জীব সেখান থেকে তার কাঙ্ক্ষিত জিনটাকে আলাদা করা বা পৃথক করা। এটা হচ্ছে এক নম্বর ধাপ। দেখো আমি এক নম্বর লিখে রেখেছি, তোমাকে এটা লিখে নিতে হবে এক নাম্বার। এই ছবিটার পরে এক নাম্বার দিয়ে কথাটা লিখে নিবা। এরপরে খেয়াল করো কি করব আমি। এর পরের কাজটাই হচ্ছে যে প্লাজমিডটা গোল ছিল, সেই প্লাজমিড থেকে আমি এইটুকু অংশ কেটে নেব। কোন এনজাইম দ্বারা? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। তাহলে রেস্ট্রিকশন এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়ার প্লাজমিডকে খণ্ডিতকরণ বা কাটা, অন্যদিকে কাঙ্ক্ষিত জিনকেও কেটে নেয়া। ঠিক আছে, এরপরে দেখো এই কাঙ্ক্ষিত জিনটাকে প্লাজমিডের যে অংশটুকু কাটা ছিল ওই অংশ বরাবর কাছাকাছি নিয়ে আসা হয়েছে, কাছাকাছি নিয়ে আসা হয়েছে। কাছাকাছি নিয়ে আসার পরে দেখো এরা পরস্পর জোড়া লেগে গেছে একদম। এইটা হচ্ছে ৩ নম্বর ধাপ, যেটার বর্ণনা কি যে ডিএনএ লাইগেজ এনজাইমের সহায়তায় প্লাজমিডের সঙ্গে কাঙ্ক্ষিত জিনকে লাগানো বা জোড়া লাগানো। এখানে লাইগেজ এনজাইমটা আঠার মতো ভূমিকা পালন করে। এমসিকিউ প্রচুর আসে যে নিচের কোন এনজাইম আঠার মতো ভূমিকা পালন করে। তাহলে এটা ৩ নম্বর ধাপ গেল, এই ছবিটা আঁকিয়ে দিবা। ৪ নম্বর ধাপটা হচ্ছে কি দেখো, এই যে প্লাজমিডটা, এই প্লাজমিডের অধিকাংশ অংশটাই কিন্তু ব্যাকটেরিয়ার নিজের, আর একটু অংশটা হচ্ছে কাঙ্ক্ষিত জিনের। এই প্লাজমিডটাকে এবার ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় দেওয়া হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, বা একটু চেঞ্জ করে দেওয়া, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। তাহলে এই ব্যাকটেরিয়ার দেহে যখন এই প্লাজমিডটাকে ঢুকিয়ে দেওয়া হবে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার দেহে প্লাজমিডের অনুপ্রবেশ, এটা লিখতে পারো। সবশেষ ধাপ দেখো, যখন ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্লাজমিডটা ঢুকে গেল, ব্যাকটেরিয়াটা আবার মাল্টিপ্লিকেশন করা শুরু করবে। আমরা জানি অণুজীবরা মাল্টিপ্লিকেশন করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাল্টিপ্লিকেশন শুরু করবে, এবং যে ব্যাকটেরিয়াগুলো উৎপন্ন হবে সেই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা কিন্তু হবে কাঙ্ক্ষিত জিনের মতো, কাঙ্ক্ষিত জীবের মতো বৈশিষ্ট্য কিন্তু হবে, কারণ এর প্লাজমিডে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। সহজভাবে বলি এই জিনিসটা কেন করা হয়েছে। ডাইরেক্ট কাঙ্ক্ষিত জিন পুরোটাকে যদি ঢুকায় দেওয়া হতো, ব্যাকটেরিয়া বুঝতে পারতো, ব্যাকটেরিয়া ওটা অ্যাকসেপ্ট করতো না। তো দেখো এখানে কাঙ্ক্ষিত জিনটাকে একটু ছোট করে রেখে
প্লাজমিডটা একটু অংশ কেটে যখন দিয়ে দেওয়া হলো, বেশিরভাগ অংশ রাখা হলো, তখন ব্যাকটেরিয়া তার নিজের প্লাজমিড বলেই গ্রহণ করে নিল। কিন্তু এই কাঙ্ক্ষিত জিনটা ধীরে 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 তার প্লাজমিডটাকে চেঞ্জ করে পরবর্তীতে কাঙ্ক্ষিত জীবের মতো করে ফেলেছে। তো সবশেষে যে ধাপটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ামের ক্লোনিং। খেয়াল করবা, ব্যাকটেরিয়ামের ক্লোনিং। ব্যাকটেরিয়া এটা হচ্ছে বহু বচন, আর ব্যাকটেরিয়াম এটা হচ্ছে এক বচন, এটা যেন মনে থাকে। এখানে একটা ব্যাকটেরিয়া ছিল, সেই ব্যাকটেরিয়া থেকে ক্লোনিং। ক্লোনিং জিনিসটা বলে রাখি যে দেখো, যদি তুমি ধরো আমার কোনো শিট নিয়ে গেলা বা আমার একটা কোশ্চিন পেপার নিয়ে যে ফটোকপি করলা, ফটোকপি তুমি যতগুলো করো না কেন সেটাকে আমরা বলতে পারি যে আমার শিটটার ক্লোনিং। একই রকম একদম হুবহু দেখতে, এই জন্য এটাকে আমার শিটের ক্লোনিং বলা যায়। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার ক্লোনিং এটাই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ঠিক আছে, তাহলে তোমরা আজকে আমি মনে করি যে অনেকটাই ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানলাম, জিএমও সম্পর্কে জানলাম, রিকম্বিনেন্ট বা ডিএনএ টেকনোলজির ধাপ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। 5টা ধাপ এখানে আলোচনা করা হয়ে গেল, ছবিটাও সহজভাবে আলোচনা করা হয়ে গেল। দেখো, ছবির একটা জিনিস তোমরা বানাতে পারো না, সেটা হচ্ছে এখানে একটু খাঁজের মতো অংশটা। খেয়াল করো, আমি একটু বড় করে আঁকাই। দেখো, এটা হচ্ছে বাহিরের অংশ, একদিকে দিব বাড়িয়ে, বাড়িয়ে দেওয়ার পরে এরকম করে এরকম কম্পাস হলে ছবিটা সবচেয়ে বেশি ভালো হবে। এদিকে দেখো বাহিরের দিকে বাড়িয়ে দিয়েছি, এদিকে দেবো ভেতরের দিকে বাড়িয়ে। ঠিক আছে, অনেক ইজি। দেখো, একদিকে দিব বাহিরের দিকে বাড়িয়ে, একদিকে দিব ভেতরের দিকে বাড়িয়ে, তাহলে হয়ে গেল। আর এর মতো করে আমি কাঙ্ক্ষিত জিনটাকে আঁকাবো। কাঙ্ক্ষিত জিনকে যদি আমি ভেড়াতে চাই এখানে, তাহলে উপরের দিকে ভেতরের সাইডটাকে একটু বড় করতে হবে, আর নিচের দিকে বাইরের সাইডটাকে একটু বড় করতে হবে, তাহলে ভিড়বে। এভাবে যদি ছবিটা আঁকাও, এই ছবিটায় তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে খেয়াল করো, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধাপ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসলো। এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ব্যবহার, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার সম্পর্কে আমি তোমাদেরকে বইয়ে বিস্তারিত জানাবো। এটা সাধারণত শস্য উন্নয়নে, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে, প্রকৃতির মানে দূষণ কমাতে, এগুলো সম্পর্কে ব্যাপক সাহায্য করে। এটা আমি সব শেষে বা এখনই আমি তোমাদের বইটা একটু দাগিয়ে দেব। দেখো, বইয়ে চলে যাই আমরা। দেখো, বইয়ে চলে যাওয়ার আগে একটু দুইটা কথা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমরা বইয়ে খেয়াল করবা যে কয়েকটা ওয়ার্ড আছে, বায়োসেফটি। বায়োসেফটিটা আসলে কি? এই জিন প্রকৌশলের ক্ষেত্রে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটা যখন চালনা করা হয় তখন খুবই নিখুঁতভাবে কাজটা করতে হয়, মাইক্রোস্কোপিক্যালি কাজটা করতে হয়, এবং এটা খুবই কষ্টসাধ্য একটা কাজ। তো এই সময় যে সতর্কতা অবলম্বন করা হয় সেটাকে বলা হয় বায়োসেফটি। আরেকটা কথা আছে যে টক্সিসিটি। সাধারণত টক্সিক মানে হচ্ছে খারাপ বোঝায় বা খারাপ গুণ বা বিষাক্ততা বোঝায়। তো টক্সিসিটি সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি আমার কাঙ্ক্ষিত জিনে খারাপ বৈশিষ্ট্য থাকে কিংবা বিষাক্ততা থাকে, তাহলে পরবর্তী জিনগুলোতে বিষাক্ততা চলে আসবে। এই জন্য কি করা হয় যে টক্সিসিটিটাও যতটা সম্ভব চেষ্টা করা হয় যেন টক্সিসিটি না থাকে। এবার আমরা দেখো ডাইরেক্টলি চলে যাব তোমাদের বইয়ে, এটাকে দাগিয়ে দিব একটু, বইটা দাগাতে চলে যাচ্ছি বইয়ে। দেখো, জীব প্রযুক্তি 14th অধ্যায়, এখানে পাটের ছবি দেওয়া আছে। এখানে একটু জানতে হবে, বাংলাদেশ জুট প্রকল্প পাটের জীবন রহস্য উন্মোচন করে নতুন জাত আবিষ্কার করেছে, তার নাম রবি এক, রবি সিম, তাই না? রবি এক, এটা একটু দাগায় নেবা, এটা পরীক্ষায় আসতে পারে। এরপরে এখান থেকে আমি যেগুলো তথ্য দিয়েছি সেগুলো আগে বলা হয়ে গেছে। দেখো, বায়োটেকনোলজি কাকে বলে? 1919, এটা একটু দাগায় নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্ল এরিকি, উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তারপরে এখানে দেখো গাজন চোলাইকরণ, এটা 4000 বছর আগেই করা হয়েছে। 1863 সালে দেখো গ্রেগর জোহান মেন্ডেল, এটা হচ্ছে উনি জেনেটিক্স সূত্রগুলো দিয়েছিল। 1953 সালে দেখো ওয়াটসন এবং ক্রিক। আর জীব প্রযুক্তি অনেক
এরপরে আমি তো পড়াবো তোমাদের দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ালাম, সেটা সম্পর্কে একটু দাগিয়ে দিই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল কাকে বলে এটা একটু দাগিয়ে নাও। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশলও তাকে বলা হয়, কেন এখানে একটু চেঞ্জ করা হয় আমি সেটা বোর্ডে বলেছি তোমাদের। তারপরে খেয়াল করো যে জিন প্রকৌশলের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের কোনো কোনোটিকে জিএমও আর কোনো কোনোটিকে ট্রান্সজেনিকও বলা হয়, এটা দাগায় রাও। জিএমও এর নিচে স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় পূর্ণরূপ হিসেবে অনেক আসে, যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এরপরে খেয়াল করো যে জিএমও বা ট্রান্সজেনিক জীব কিন্তু এক না। এই জীবের মিউটেশন কথাটা একটু বলি। মিউটেশন হচ্ছে যে একটু পরিবর্তন, জিনগত একটু পরিবর্তনটা মিউটেশন। পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো যে কোনো পরিবর্তন ঘটলেই তাকে জেনেটিক মডিফিকেশন বলা হয়। এরপরে তোমরা এখানে আরেকটু যদি বলি যে জেনেটিক মডিফিকেশন সম্পর্কে আরেকটু বলতে গেলে দেখো বলতে হয় তোমাদের ইয়ের কথা একটু, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ট্রান্সজেনিক, এই কথাগুলো একদম ক্লিয়ার করে ধারণা রাখতে হবে। আর এখানে তোমার প্রচুর পরিমাণে কিন্তু এখন এই টেকনোলজিটা ইউজ করে প্রচুর পরিমাণে তোমার সব কিছু তৈরি করা হচ্ছে। আমাদের যে ছোট একটা দেশ কিংবা ছোট একটা বিশ্ব বা বিশ্বটা একটা তো লিমিটেড, এই লিমিটেড বিশ্বে তোমার প্রচুর পরিমাণে খাবার দাবার দরকার হচ্ছে এগুলো, বা জনসংখ্যা তো দিন দিন বাড়ছে, তাহলে এগুলো তোমার কিভাবে হচ্ছে, এই যে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে খুব নিপুণভাবে কাজগুলো করা হচ্ছে। এরপরে দেখো জিএমও বা এখানে একটু ট্রান্সজেনিক জীব কাকে বলে এটা একটু জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সজেনিক জীব দেখো দাগিয়ে নাও যে ট্রান্সজেনিক জীব বলতে সেসব জীবকে বোঝায় যাদের জিনোমে এক বা একাধিক জিন ঢুকিয়ে দেয়া হয়েছে, যাদের জিনোমে এক বা একাধিক জিনটা ঢুকায় দেওয়া হয়েছে, এটাই হচ্ছে ট্রান্সজেনিক জীব। ঠিক আছে, এরপরে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এখানে ইশ্চেরিশিয়া কোলায় পূর্ণরূপটা দাগায় নাও, এটা কোথায় বসবাস করে? অন্ত্রে, অন্ত্রে। এরপরে দেখো এখানে ক খ বা এ বি সি ডি ই করে 5টা ধাপ লেখা আছে। এই 5টা ধাপটাকেই দেখো এইখানে ছবিতে দেয়া আছে খুব সুন্দর করে। আমি মনে করি ছবির এই 5টি ধাপ তুমি বর্ণনা করবা বা 5টি ধাপ সম্পর্কে লিখবা, যে 4 5 এগুলো 1 2 3 4 5, আর ছবিটা আঁকাবা তাহলেই হয়ে যাবে। এখানে দেখো ইকোলায় আমি এটা সম্পর্কে বলেছি যে ডিএনএটাকে পৃথক করা হবে, তারপরে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে খণ্ডিতকরণ। এই ছবিগুলো তোমরা কালার না করলেও পারো, কালার করার দরকার নাই কোনো। ডিএনএ লাইগেজের সহায়তায় দেখো ডিএনএ তৈরি কাঙ্ক্ষিত জিন। রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, এই প্লাজমিডটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। তারপরে খেয়াল করো এই ট্রান্সফরমেশন প্রক্রিয়া ঢুকাই দিল, ব্যাকটেরিয়ামে ক্লোনিং হয়ে গেল। এখান থেকে যে বায়োসেফটি টক্সিসিটি নিতে দাগ দেয়, এই দুটো একটু আলাদা করে পড়ে নিও। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার 1 নম্বর দেখো শস্য উন্নয়নে। আমরা ব্যাকটেরিয়ার নাম জানি যে সাধারণত ব্যাকটেরিয়া কয়েক প্রকারের হয়ে থাকতে পারে, ব্যাসিলাস, তারপরে কক্কাস, কমা, স্পাইরিলাম। তো এখানে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম উল্লেখ আছে যেটা ব্যাসিলাস ব্যাকটেরিয়া, যার নাম হচ্ছে ব্যাসিলাস থারিনজিয়েন্সিস, দাগ দেওয়া নিচে। এই ব্যাসিলাস থারিনজিয়েন্সিস সংক্ষেপে হচ্ছে বিটি। এই বিটি টেকনোলজি ব্যবহার করে বা এই ব্যাকটেরিয়ার টেকনোলজি ব্যবহার করে বিটি কর্ন, বিটি কটন, বিটি ভুট্টা, বিটি ধান এগুলো আবিষ্কার করা হয়েছে, যারা হচ্ছে কীটপতঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে বা কীটপতঙ্গ একে আক্রমণ করতে পারে না। কি কীটপতঙ্গ এটা একটু দাগায় নাও, লেপিডোপ্টেরা আর কোলিওপ্টেরা, এই কীটপতঙ্গগুলো ইয়ে করতে পারে না। এরপরে দেখো ভাইরাসের প্রতিরোধী জিন ব্যবহার করে কিছু ফসল তৈরি করা হয়েছে, যেমন হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস, টমেটোটাই TOMV। এরপরে আসো তামাকের মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস বলা হয় TMV। তারপরে টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, মাইল্ড গ্রিন মানে হালকা সবুজ রঙের মোজাইক তৈরি করে, এটা টোবাকো মাইল্ড গ্রিন। রিং স্পট ভাইরাস কার? পেঁপের, তাই পাপায়া রিং স্পট ভাইরাস, পাপায়া রিং স্পট ভাইরাস। তারপরে লেট ব্লাইট ছত্রাক, ব্লাইট মানে লিখে রাখো ধসে যাওয়া বা ধসা, লেট মানে বিলম্ব। এটা কার হয়? গোল আলুর। গোল আলু তোমরা দেখবা যে কিছু জায়গা নষ্ট হয়ে যায়, মনে হয় যে ধসে গেছে, পাহাড় ধসলে যেরকম হয়ে যায় সেরকম, তাকে বলা হয় আলুর বিলম্বিত ধসা রোগ। এটার জন্য কে দায়ী? একটা ছত্রাক। এই ছত্রাককে প্রতিরোধী জিন স্থানান্তর করে এটার প্রতিরোধী গোল আলু সৃষ্টি করা হয়েছে। তারপরে এখানে একটু খেয়াল করো হার্বিসাইড বা যারা আগাছানাশক তাদেরকে যেন ওগুলো মানে ফসলে আঘাত না করে ডাইরেক্ট আগাছাকে নষ্ট করে সেভাবে তৈরি করা হয়েছে।
প্রাণীর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গরুর দুধে আমরা জানি যে প্রোটিন বা আমিষ আছে, সেই আমিষের পরিমাণ আরও বাড়ানোর জন্য প্রোটিন সি জিন স্থানান্তর করা হয়েছে। পরীক্ষায় প্রচুর আসে এমসিকিউতে যে কোন জিন, প্রোটিন সি। এরপরে খেয়াল করো যে ভেড়ার লোম দিয়ে পশম তৈরি হয়, সেই পশমকে বাড়ানোর জন্য এবং ওর আকার বাড়ানোর জন্য, মাংসের বৃদ্ধি বাড়ানোর জন্য কি করা হয়েছে, গ্রোথ হরমোন, মানুষের বৃদ্ধির জন্য দায়ী যে হরমোন তার নাম গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনকে স্থানান্তর করা হয়েছে। এরপরে ভেড়ার পশমের পরিমাণ বাড়ানোর জন্য দুইটা জিন, সিস ই আর সিস এম, পরীক্ষায় প্রচুর আসে এমসিকিউ। এরপরে দেখো মৎস্য উন্নয়ন, মাগুর, কমন কার্প, লইট্টা, তেলাপিয়া, স্যামন মাছের দৈহিক বৃদ্ধি হরমোনের, দৈহিক বৃদ্ধি গ্রোথ হরমোন বললাম যে বৃদ্ধি বাড়ায়, এটাতে দেখা গেছে 60 ভাগ বড় করা সম্ভব হচ্ছে। এরপরে খেয়াল করো চিকিৎসা ক্ষেত্রে কিভাবে করা হয়। চিকিৎসা ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তোমরা জানো হেপাটাইটিস বি ভাইরাস সাধারণত হেপাটাইটিস করে। হেপাটাইটিস মানে হচ্ছে, আমরা জানি হেপাটো মানে লিভার বা যকৃত, যকৃতের ইনফ্লামেশন বা প্রদাহকে বলা হয় হেপাটাইটিস। এই হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ হচ্ছে ইন্টারফেরন। কোথা থেকে তৈরি হচ্ছে? ইস্ট নামক ছত্রাক থেকে। পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট। এরপরে তোমরা জানো তোমাদের দাদি নানি কিংবা পরিবারের কারো আত্মীয় স্বজনের ইনসুলিন দেওয়া হয়। এই ইনসুলিনটা কোথা থেকে আসে? আরেকটা মানুষের কাছ থেকে নিয়ে এসে দিয়ে দেওয়া হয়? আসলে তা না, এই ইনসুলিনটা দেওয়া হয় তোমাদের একটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। এটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে এবং ইস্ট থেকে এটা গোল করে রাখো এবং এখান থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, যেটা আমাদের জানি ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এরপরে আবার খেয়াল করো ইকোলাই ব্যাকটেরিয়ার ইস্ট থেকে মানব বৃদ্ধির হরমোন, গ্রোথ হরমোন। এবার এখানে একটা অনেক আছে, একটা বড় একটা জিনিস আছে, দেখো জিএমসিএসএফ, গ্র্যানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। এখানে একটু কলোনি লিখে নাও, একটু টান দিয়ে উপরে কলোনি লিখে নাও। গ্র্যানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এটা আসলে কি? আমাদের গ্র্যানুলোসাইট আমরা কে জানি? আমরা গ্র্যানুলোসাইট হচ্ছে, আমরা জানি যে ডাব্লিউবিসির মধ্যে দুই ভাগে ভাগ আছে, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। ওই গ্র্যানুলোসাইটকে বাড়ায় বা স্টিমুলেট করে। এরপরে দেখো ডোয়ারফিজম, আমরা জানি অনেক খাটো মানুষ থাকে, যে খাটো মানুষকে যদি তোমার গ্রোথ হরমোন একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় তাহলে সে আবার বাড়তে পারে। তারপরে ক্যান্সার রোগ এবং এইডস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। পরিবেশ সুরক্ষা একটু ইম্পর্টেন্ট, যে পেট্রোলিয়াম ও কয়লা খনি এলাকা দূষণমুক্তকরণ, শিল্পক্ষেত্রে বর্জ্য সাধন, পয় নিষ্কাশন, এগুলোর মাধ্যমে দেখো কিভাবে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখানে সিউডোমোনাস ব্যাকটেরিয়া দেখায় নাও, সিউডোমোনাস, পি এর উচ্চারণ হবে না, সিউডোমোনাস ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে পরিবেশের তেল আর হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশ দূষণমুক্ত করতে সক্ষম ভূমিকা পালন করে। তাহলে তোমাদের এই পর্যন্ত বইটা দাগিয়ে দিলাম। এবার আমি আবার চলে আসি আমাদের ইয়েতে, ডিসপ্লে ক্যামেরাতে। দেখো আমরা তোমাদের এখন যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিটা বাকি আছে, সেটা সম্পর্কে বিস্তারিত বলবো, তাহলেই আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। টিস্যু কালচার পদ্ধতি যদি বর্ণনা করতে চাই তোমাদের বা বোঝাতে চাই, তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে টিস্যু কি। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই অবগত আছো যে টিস্যু হচ্ছে এক ধরনের বা একগুচ্ছ বা একাধিক কয়েকটা কোষ যখন এক জায়গা থেকে উৎপন্ন হতে হবে তাদেরকে, এবং এক জায়গায় হয়ে, সহজভাবে বলতে গেলে একই ভ্রূণীয় কোষস্তর থেকে উৎপন্ন কয়েকটা কোষ বা একাধিক কোষ একই জায়গায় অবস্থান করবে এবং একই কাজ করবে, তখন তাকে টিস্যু বলবে। এই টিস্যু কালচার পদ্ধতিটা হচ্ছে, এখানে টিস্যু ব্যবহার করা হয়। খুব সহজে বোঝাতে গেলে তোমাদের একটা গল্প শোনায়। দেখো, ধরো তোমাদের কেউ আমাকে তোমাদের বাসায় দাওয়াত দিলা, দাওয়াত দেওয়ার পরে আমি দাওয়াতে অংশগ্রহণ করলাম। দাওয়াতে অংশগ্রহণ করে তোমরা অনেক কিছু রান্না করছো, অনেক ভালো খাবার দাবার আয়োজন করছো, খাওয়া দাওয়া সব কিছুই ভালো লাগছে। তবে তুমি যেই লেবুটা আমাকে দিয়েছো, কাগজি লেবুটা, সেটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার বাসাতেও তো কাগজি লেবুটা আছে, কিন্তু এত তো সুন্দর ঘ্রাণ না, এত সুন্দর তো টেস্ট না। তো বললা যে স্যার, এটা তো আসলে আমি ছাদের উপরে ভালোবাসা দিবসে একটা গাছ লাগিয়েছিলাম, লেবুর গাছ, সেই লেবুর গাছের ফল। তো আমি বললাম যে তোমার লেবু গাছটা এত সুন্দর, আচ্ছা তোমার গাছটা আমার পছন্দ হলো, আমি কি করব, তোমার গাছের কোনো একটা টিস্যু নিয়ে
আমি এটাকে একটু গবেষণা করে আমি নতুন একটা গাছ, লেবু গাছ তৈরি করব তোমার মতো। তুমি বললা ঠিক আছে স্যার, নেন, সমস্যা নাই। তো এই যে আমি তোমার একটা কাঙ্ক্ষিত, তোমার ভালো একটা লেবু দেখে আমি সেই গাছটাকে নিতে চাইলাম, নিয়ে এসে আমি বা সেই গাছের কোনো একটা টিস্যু নিয়ে একটা কালচার বা একটা পদ্ধতির মাধ্যমে নতুন একটা গাছ বানাবো। সেই পদ্ধতিটাই হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। টিস্যু কালচার পদ্ধতিতে যেই টিস্যুটুকু আমি নিব, সেই টিস্যুটা হতে হবে কি, যে এই টিস্যু থেকে যে কোষগুলো আছে সেই কোষগুলোর মাধ্যমে নতুন একটা গাছ উৎপন্ন করতে সক্ষম। তো যেই উদ্ভিদের বা প্রাণীর বা জীবের যে কোনো একটা অংশে কিছু কোষ থাকে, যেই কোষগুলো থেকে পরবর্তীতে সে আবার জীবন নিতে পারে, জীবন পেতে পারে, বা পরবর্তীতে একটা গাছে বা পরবর্তীতে একটা উদ্ভিদে পরিণত হতে পারবে, সেই কোষকে বলা হয় টটিপটেন্ট স্টেম সেল। টটিপটেন্ট স্টেম কোষ নামক এক ধরনের কোষ আছে, যেই কোষটা পরবর্তীতে বিভাজিত হয়ে ও কি করতে পারে, একটা নতুন উদ্ভিদের তৈরি করতে পারে। তাহলে টটিপটেন্ট স্টেম কোষ সাধারণত টিস্যু কালচারে সবসময় ব্যবহার হয়ে থাকে। এই টটিপটেন্ট স্টেম কোষ উদ্ভিদের ক্ষেত্রে কোথায় থাকতে পারে? সাধারণত পরাগরেণুতে থাকতে পারে, শীর্ষ বা পার্শ্ব মুকুলে থাকতে পারে, পর্বে পর্বে থাকতে পারবে, মূলের অংশে বিশেষে থাকতে পারে, মূলের অংশে। এগুলো বইয়ে আছে, তোমরা পড়ে নিবা। দেখো, এই যখন আমি তোমার বাসা থেকে যেই টিস্যুটা নিয়ে আসবো, নিয়ে এসে আমি গবেষণা করে এটা থেকে গাছ উৎপন্ন করব বা টিস্যু কালচার পদ্ধতিতে একটু ইউজ করে এটাকে গাছ উৎপন্ন করব, সেই জিনিসটাকে কি বলে জানো? সেটাকে বলে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট, ঠিক আছে? তাহলে এক্সপ্ল্যান্ট কি আমরা জানতে পারলাম, টটিপটেন্ট স্টেম কোষ বা টটিপটেন্ট স্টেম সেল সম্পর্কে জানতে পারলাম। এবার আমি চলে যাই টিস্যু কালচার পদ্ধতিতে। দেখো, একটা ছবি আঁকিয়েছি, যে ছবিটা আরও সুন্দরভাবে তোমাদের বইয়ে আছে, সুতরাং তোমরা বইয়ের ছবিটাই ফলো করবা। এখানে আমি একটু আঁকাইছি বোঝানোর জন্য। এখানে সাধারণত টিস্যু কালচার পদ্ধতি 5টি ধাপে সম্পন্ন হয়। আমরা একটু আগে জানলাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কয়টি ধাপে সম্পন্ন হয়, ওইটাও 5টি। টিস্যু কালচার পদ্ধতিও 5টি ধাপে সম্পন্ন হয়। 1 নম্বরটা হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। তার মানে দেখো, আমি তোমার বাসায় যে লেবুটা খেলাম, সেই লেবুটার স্বাদ বা গন্ধটা খুবই সুন্দর লাগছে, এই জন্য আমি সেটা নির্বাচন করলাম। তো মাতৃ উদ্ভিদ নির্বাচনে মাতৃ উদ্ভিদকে অবশ্যই কি হতে হবে, ভালো বা উন্নত গুণসম্পন্ন, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। পাশাপাশি তার কোনো খারাপ দিক থাকা যাবে না, রোগ জীবাণুবিহীন হতে হবে, ঠিক আছে? তো প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করা হয়। মাতৃ উদ্ভিদটা দেখা হয় যে তার মাতৃ উদ্ভিদে কোনো রোগ আছে কিনা, তাহলে সেটা নেওয়া যাবে না। তারপরে মাতৃ উদ্ভিদটা উন্নত বৈশিষ্ট্য বা ভালো বৈশিষ্ট্য হয় কিনা, তাহলে সেটা আমরা নিব। তো প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, এটা সম্পর্কে 1 লাইন 2 লাইন লিখে নিবা। তারপরে 2 নম্বর যে কথাটা, যে আবাদ মাধ্যম প্রতিষ্ঠা। প্রথমে এই টিস্যুকে যে আমি যদি মাটিতে লাগাই দেই, সে কিন্তু তার পরিমিত পরিবেশ পাবে না, পরিমিত উপাদানগুলো পাবে না, যার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো না পেলে সে বাঁচবে না। সুতরাং একটা আবাদ মাধ্যম তৈরি করতে হবে। দেখো, দ্বিতীয় ছবিটা একটা আবাদ মাধ্যম তৈরি করা হয়েছে। এই আবাদ মাধ্যমের মধ্যে কয়েকটা জিনিস থাকবে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য দরকার, সেটা হচ্ছে খনিজ লবণ বা খনিজ পুষ্টিগুলো। এক ধরনের হরমোন আমরা জানি, উদ্ভিদের হরমোন, আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছে, ফাইটো হরমোনগুলো। এরপরে আরও কিছু, যেমন সুক্রোজ বা তার খাবার দাবার, এগুলো দরকার। তার সাথে এখানে আরও কিছু দরকার। আবাদ মাধ্যম তৈরি নিয়ে তোমাদের যেটা বলছিলাম, আবাদ মাধ্যমে আসলে তোমার এখানে আমি বললাম যে খনিজ পুষ্টি, তারপরে ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ ব্যবহার করা হয়। তাছাড়া মাধ্যম হিসেবে সাধারণত কঠিন, তুলনামূলক কঠিন বা সেমি সলিড মাধ্যম ব্যবহার করা হয়, এবং সেটাতে যেন আঠালো হয় সেজন্য অ্যাগার ইউজ করা হয়। এখন এই মাধ্যমগুলো সম্পর্কে তোমরা মেডিকেল সেক্টরে যদি যাও, তখন আরও বেশি বুঝতে পারবা। মাধ্যম আছে অনেক ধরনের, সলিড মাধ্যম, সেমি সলিড মাধ্যম, লিকুইড মাধ্যম। তো এটা সম্পর্কে আর এখানে বেশি জানার দরকার নাই। এখন তোমাদের যে সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে, দেখো, 3 নম্বর ধাপ ছিল জীবাণুমুক্ত আবাদ তৈরি
জীবাণু মুক্ত, মানে যে আবারটা আমি তৈরি করব সেটাতে যদি জীবাণু থাকে তাহলে তো আবারটাকে নষ্ট করে দেবে, এই জন্য এটাকে জীবাণু মুক্ত করতে হবে। এক্ষেত্রে তোমরা দেখবা যে টেস্ট টিউব এবং বা কনিক্যাল ফ্ল্যাক্স, বা তোমাদের বইয়ে দেখো ছবি আসে খুব সুন্দর, কনিক্যাল ফ্ল্যাক্স ইউজ করা হয় বা টেস্ট টিউব ইউজ করা হয়। এই টেস্ট টিউবের বা কনিক্যাল ফ্ল্যাক্সের মধ্যে এগুলো ঢুকিয়ে নিয়ে তার মুখটা বন্ধ করে দেওয়া হয় যেন বাহির থেকে কোনো কিছু না ঢুকতে পারে, রোগ জীবাণু। এই মুখটা বন্ধ করার পরে পরবর্তীতে এটাকে একটা মেশিনে ঢোকানো হয়। এই মেশিন সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। এটাকে যে মেশিনে ঢোকানো হয় সেটি মেশিনটার নাম হচ্ছে অটোক্লেভ মেশিন। অটোক্লেভ মেশিন। এই অটোক্লেভ মেশিনে যে পদ্ধতিতে জীবাণু মুক্তকরণ করা হয় তা সে পদ্ধতিটার নাম হচ্ছে অটোক্লেভিং। অটোক্লেভিং। এই অটোক্লেভিং পদ্ধতিতে আমরা যখন অপারেশন করি, একটা ইনস্ট্রুমেন্ট সাধারণত একটা ব্যক্তির পক্ষে বিয়ার করা বা কিনে ব্যবহার করা সম্ভব হয় না, এই জন্য একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেকেরই অপারেশন করা হয়। এক্ষেত্রে সাধারণত অটোক্লেভ মেশিনের সাহায্যে এই ইনস্ট্রুমেন্টগুলোকে জীবাণুমুক্ত করা হয়। অটোক্লেভ মেশিনে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়, নির্দিষ্ট চাপে রাখা হয় এবং নির্দিষ্ট সময় রাখলে সেই জিনিসটা একদম জীবাণুমুক্ত হয়ে যায়, বলা যায় 99.9%। তাহলে দেখো অটোক্লেভ মেশিনে যে তোমাদের যে তিনটা দরকার পরীক্ষায় প্রচুর আসে, তাপমাত্রা কত লাগবে, 121 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রা, পরীক্ষাতে এখানে ফারেনহাইট দিয়ে দেয়, একটু খেয়াল করবা। তারপরে এখানে হচ্ছে তাপমাত্রা, প্রেসার কত লাগবে, প্রেসার হচ্ছে 15 এলবি মানে পাউন্ড পার এসকিউ ইঞ্চি। এই কথাটার মানে তোমরা অনেকে বুঝো না। 15 পাউন্ড পার এসকিউ ইঞ্চি বা পার স্কোয়ার ইঞ্চি মানে হচ্ছে এটার যদি ক্ষেত্রফল 1 ইঞ্চি হয়, এটার ক্ষেত্রফল যদি 1 ইঞ্চি হয়, এটার ক্ষেত্রফল যদি 1 ইঞ্চি হয় তাহলে সেই জায়গাতে 15 পাউন্ড চাপ লাগবে। ঠিক আছে। এরপরে এক্ষেত্রে কতক্ষণ সময় রাখা হয়, টাইম, সাধারণত 20 মিনিট সময় রাখলে এইটা জীবাণুমুক্ত হয়ে যায়। তাহলে আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করা আমাদের হয়ে গেল। পরবর্তীতে এটা আবার পরিবেশের বা কক্ষ তাপমাত্রার কাছাকাছি 25+2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে নিয়ে চলে আসা হয়। এরপরে নিয়ে এসে রেখে দিলে দেখা যায় যে ওখানে ক্যালাস তৈরি হয়। তোমরা খেয়াল করো এখানে ক্যালাস তৈরি হয়ে গেছে। ক্যালাসটা আসলে কি? ক্যালাসটা হচ্ছে অবয়বহীন, অবয়বহীন কোনো টিস্যু মণ্ড। টিস্যু মণ্ড মানে কি? টিস্যুগুলো এক জায়গায় হয়ে আঠালো কিছু তৈরি করেছে যেটার কোনো অবয়ব নাই। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, যখন মায়ের পেটের মধ্যে কোনো, আমরা যখন ছিলাম, যখন আমাদের কোনো অবয়ব ছিল না, পরবর্তীতে আমরা অবয়ব সৃষ্টি হয়েছি, তো যখন অবয়ব ছিল না তখন কিন্তু আমাদেরকে ভ্রূণ বলা হতো। পরবর্তীতে যখন অবয়ব সৃষ্টি হয়ে গেল তখন ফিটাস বলা হলো, তারপরে যখন আমরা হলাম তখন তো বেবি। তাহলে খেয়াল করো এক্ষেত্রে যখন ক্যালাস তৈরি হবে, ক্যালাসটা আসলে কি? অবয়বহীন টিস্যুমণ্ড। এরপরে এখান থেকে ক্যালাস তৈরির পরে ক্যালাসকে আলাদাভাবে আরেকটা দেখা যাচ্ছে যে কনিক্যাল ফ্লাক্সে স্থানান্তর করা হবে, যেখানে অণুচারার সৃষ্টি হবে। অণুচারা, অণুচারার একটা সুন্দর ইংরেজি নাম আছে, সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। অণুচারার ইংরেজি নাম হচ্ছে প্ল্যান্টিলেট। প্ল্যান্টিলেট। এরকম আরেকটা জিনিস তোমরা পড়েছো, মনে আছে কিনা জানি না, প্ল্যাটিলেটস। প্ল্যাটিলেটস পড়েছিলাম আমরা, যে প্ল্যাটিলেটস মানে কি ছিল? অণু চক্রিকা। আর প্ল্যান্টিলেট মানে হচ্ছে অণুচারা। একটু মাথায় রাখবা, খেয়াল করবা যে প্ল্যান্টিলেট লেখা আছে না প্ল্যাটিলেট লেখা আছে। প্ল্যান্ট কথাটা হচ্ছে উদ্ভিদ সম্পর্কে বোঝায়, তার মানে প্ল্যান্টিলেট হবে অবশ্যই অণুচারা। আচ্ছা, এরপরে অণুচারাটাকে স্থানান্তর করা হবে আরেকটা টেস্ট টিউবে, যেখানে মূল উৎপাদন করা হবে। মূল, মূল মানে গাছের যে নিচের অংশটা, মূল উৎপন্ন না হলে গাছটা তো বাঁচবে না পরবর্তীতে। এই জন্য মূল উৎপাদনকারী মাধ্যমে স্থানান্তর করা হয়। তারপরে মূলটা উৎপাদন যদি হয়, পরবর্তীতে আরেকটা ইয়েতে স্থানান্তর করা হবে, মাঠে স্থানান্তর বা প্রাকৃতিক পর্যায়ে স্থানান্তর করবে। আর যদি মূল উৎপন্ন না হয় তাহলে আবার আগের ধাপ থেকে শুরু করতে হবে। এর পরবর্তীতে এটা মাঠে স্থানান্তর করা হবে।
প্রাকৃতিক পরিবেশে, এবং সেটা টবে হতে পারে বা কোনো একদম সরাসরি মাটিতে হতে পারে, স্থানান্তর করে এখান থেকে আমাদের টিস্যু কালচার পদ্ধতি তা শেষ হয়ে যাবে। তো দেখো, এক্ষেত্রে টিস্যু কালচার পদ্ধতি এখন প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করলে আমরা অনেক সময় একটা উদ্ভিদ যে কোন সময় ফল দেয় তার বীজের জন্য অপেক্ষা করতে হয়, সেটা করা লাগবে না, কিংবা খুব তাড়াতাড়ি একটা গাছ পাবো এবং গাছটা স্বাস্থ্যবান হবে, জীবাণুমুক্ত হবে না, এই জন্য টিস্যু কালচার পদ্ধতিটা ব্যবহার করা হয়। এখন এই টিস্যু কালচার পদ্ধতিটা ব্যবহার করে সাধারণত কি কি করা হয় এই সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। দেখো, আমি ডাইরেক্টলি চলে যাই তোমাদের বইয়ে। তার আগে একটু বলে নিই, টিস্যু কালচার পদ্ধতিটা ব্যবহার করে অর্কিড গাছের অনেক বংশবৃদ্ধি করা গেছে। তারপরে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে তোমার দেখা যাচ্ছে যেই জাহাজটা চলে যে তেলে, সেই তেলের একটা গাছ আবিষ্কার করা হয়েছে, জোজোবা নামক গাছ। তো দেখো, এগুলো আমরা এখন বই থেকে দাগিয়ে পড়ে নিব, তারপরে আমরা আবার কথা বলবো। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তো আগে পড়িয়ে দিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি দেখো টিস্যু কালচার পদ্ধতি। টিস্যু কালচার পদ্ধতির সম্পর্কে প্রথমে এই জায়গাতে একটু দাগায় নাও যে বিভিন্ন অংশে টটিপটেন্ট স্টেম কোষ থাকায় স্টার দিয়ে রাখো। এরপরে দেখো টিস্যু কাকে বলা হয়, এটা স্টার দিয়ে রাখো। এখানে দেখো অঙ্গ বিশেষ বা পরাগরেণু, শীর্ষ, পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ, এগুলো থেকে আবার নতুন একটা মানে উদ্ভিদ হতে পারবে। এরপরে এক্সপ্ল্যান্ট কি, পরীক্ষায় প্রচুর আসে। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। ধাপে চলে আসে মাতৃ উদ্ভিদ নির্বাচন, 1 নম্বর ধাপ, এক্ষেত্রে স্বাস্থ্যবান হতে হবে, রোগমুক্ত হতে হবে। আবাদ মাধ্যম তৈরি, এক্ষেত্রে দেখো কি কি থাকে, পুষ্টি উপাদান, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ, ক্রোটিন মাধ্যম, এবং দেখো জমাট বাঁধার উপাদান আগার। জীবাণুমুক্ত করতে হলে কি করতে হয়, 15, এটা চাপ, তাপ হচ্ছে 121, মেশিন বা পদ্ধতিটার নাম হচ্ছে অটোক্লেভ, এবং মিনিট রাখা হয় 20 মিনিট, পরবর্তীতে এটা তৈরি করা হয়। ছবিটা এখান থেকে একদম হুবহু আঁকাই নিব, অনেক সহজ একটা ছবি। এরপরে দেখো ক্যালাস কাকে বলে, অবয়বহীন টিস্যু মণ্ডকে ক্যালাস বলে। এখান থেকে প্লান্টলেট উৎপন্ন হয়ে যায়, পরবর্তীতে এই প্লান্টলেটটা অনুচারা, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করা, মাঠ পর্যায়ে স্থানান্তর, সহজ একদম। টিস্যু কালচারের ব্যবহার দেখো, 1 নম্বর লিখে রাখো, 1, অধিকাংশ থেকে মানে টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদাংশ থেকে কম সময়ের মাধ্যমে। 2 নম্বর লিখো, সহজে রোগমুক্ত বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। 3 নম্বর লিখো, ঋতুভিত্তিক, 3 নম্বর এখানে লিখে নাও, ঋতুভিত্তিক। 4 নম্বর, স্বল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায় চারা মজুদের সমস্যা এড়ানো যায়। তারপরে এখানে পরে দাও, এগুলো এগুলো অনেকগুলো পয়েন্ট হবে, এগুলো পড়ে নিবা। এরপরে জর্জ মোরেল কি করছে, ফরাসি বিজ্ঞানী, উনি দেখছে যে সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম থেকে বছরে প্রায় 40,000 চারা পাওয়া সম্ভব, এমসিকিউতে আসে। থাইল্যান্ড টিস্যু কালচার পদ্ধতি 1 বছরে 50,000 অণুচারা পাওয়া সম্ভব। তারপরে দেখো, এটা সম্পর্কে একটু জানতে হবে যে তোমার 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী কি করলো। 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী তোমার মেরিস্টেম কালচারের মাধ্যমে দেখো রোগমুক্ত ডালিয়া বা আলু বীজ উৎপন্ন, ডালিয়া ও আলু গাছ উদ্ভব করেন। বর্তমানে দেখো মেরিস্টেম কালচারের মাধ্যমে কোনো কোনো ভাইরাস, রোগাক্রান্ত, এগুলো সম্পর্কে পড়ে নিবা। এখানে একটা ইম্পর্টেন্ট যে উড়োজাহাজ, রকেট প্রভৃতি ইঞ্জিন চালানোর জন্য এক রকমের তিমি মাছের তেল লাগে, যেই তেল সাধারণত তিমি মাছ ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র জোজোবা নামক গাছ থেকে নিষ্কাশিত তেল বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, যেটা মরুভূমি পরিবেশ ছাড়া হয় না, কিন্তু এটাকে টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন জলবায়ু উপযোগী করা হয়েছে, ঠিক আছে। এরপরে এক্ষেত্রে দেখো বেলের চারা, ফুল উৎপাদনকারী, সৌন্দর্য বৃদ্ধি, এগুলো ক্ষেত্রে তোমার টিস্যু কালচার ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে এই অধ্যায় সম্পর্কে যতটুকু জানলাম, খুবই সংক্ষিপ্তভাবে তোমাদের এই অধ্যায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এসএসসির আঙ্গিকে এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের অনেক ধারণা পেয়ে গেছো। সুতরাং আমি মনে করি এরপরে বইটা একবার রিডিং পড়লেই তোমাদের পড়া হয়ে যাবে। তারপরে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা। অবশ্যই ডক্টর চঞ্চল বায়োলজি কেয়ারের কাছ থেকে সেগুলো তুমি ভালোভাবে পেয়ে যাবা আশা করি।
তো সবার সুস্থতা এবং ভালো থাকা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।